আপনি এই ৫ লক্ষ টাকার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটা তদন্তাধীন থাকবে, সেটা প্রমাণিত হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, সেই দিকে ফোকাস করা উচিত নাকি রাষ্ট্রের মাঝে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন চলতেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হলো গিয়ে এখনো নানাবিধ ষড়যন্ত্র চলতেছে, পাশের দেশ ইন্ডিয়ার থেকে হলো গিয়ে দিল্লিতে বসে বসে বিভিন্ন ধরনের কুটচাল চালা হচ্ছে, লাস্ট ১৫ বছর ১৭ বছরের ভিতরে দেশটাকে একদম ফাঁকা বানায় ফেলছে, ফাঁপা বানায় ফেলা হয়েছে, সেই দুর্নীতি রিপোর্টগুলো একটা গণহত্যা হলো সেটার বিচার নিয়ে আপনার আপডেট দেখি না কেন? পিআর পদ্ধতি আমি ব্যক্তিগতভাবে যদি আমার জায়গা থেকে বলি, এটা আমি আমার ব্যানার থেকে বলতেছি না, সংগঠনের জায়গা থেকে বলতেছি না, আমার মনে হয় নিম্নকক্ষে এই মুহূর্তে বাংলাদেশে পিআরের বাস্তবতাটা নাই, এই মুহূর্তে পিআর দেওয়াটা উচিত না, উচ্চকক্ষে পিআর করতে হবে এবং পিআরের মধ্যে দিয়ে সবার রিপ্রেজেন্টেশনটা রাখতে হবে। আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রের যে হলো গিয়ে পলিটিক্যাল কালচারে সংসদ সদস্যের কাজটা কি আমরা বোধহয় এই জিনিসটা প্রাথমিকভাবে ভুলে যাই। সংসদ সদস্যের প্রধান কাজ আসলে আইন প্রণয়ন করা। আমরা আসলে সংসদ সদস্যদের বানিয়ে দিয়েছি তারা রাস্তাঘাট ঠিক করবে, মাঝে মাঝে কে সংসদ সদস্য আর কে একজন ভালো ঠিকাদার, এই জিনিসটা আমরা আসলে হলো গিয়ে গুলায় ফেলি। একটা রাষ্ট্রের মানে বা একটা নির্দিষ্ট এলাকার মাঝে কোথায় রাস্তাঘাট লাগবে, ঘাট লাগবে, কই কী কী লাগবে, এই জিনিসটা তো আসলে নির্ধারণ করবে হলো গিয়ে ওইখানকার লোকাল গভর্নমেন্ট যারা আছে তারা। আমরা যদি লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড করতে পারি এবং রাষ্ট্রের ভিতরে যারা এক্সপার্টাইজ, মানে আমরা যখন পিআর পদ্ধতি করা হয়, পিআরের যেমন হলো গিয়ে ভালো খারাপ দিকটা আছে, পিআরের ভালো দিকটা যদি আমি একটু বলি, সেটা হলো গিয়ে এইখানের ভিতরে আপনি মেরিটোক্রেসির অনেক বেশি মাত্রায় চর্চা দেখবেন। কারণ একটা পলিটিক্যাল পার্টির মাঝে কোন মানুষগুলোকে হলো গিয়ে মেরিটোক্রেসির জায়গা থেকে তারা তো একটা লিস্ট জমা দিবে যে কাদের আমরা যদি ফর এক্সাম্পল একটা দল 30% ভোট পেল, 30% ভোটের মাঝে আমাদের এখানের ভিতরে 90টা সিট, এখন কোন 90 জনকে নমিনেশন দিবে, তারা যখন তালিকাটা দেয় তাদের দলের টপ লিডারশিপ সব থেকে যোগ্য 90 জনের লিস্টটা দেয়। ফলত যে জিনিসটা হয় ওখানে একটা মেরিটোক্রেসির চর্চাটা হয় আর কি। লোকালি আপনি অনেক বেশি ডমিনেট করেন, লোকাল ডমিনেশনের ফলে কিন্তু মাফিয়া উৎপাদন অনেক বেশি হয়। আমরা বাংলাদেশের এমপি কম, মাফিয়া দেখতে পাই বেশি, এবং প্রত্যেকটা এলাকার ভিতরে আমরা দেখতে পাই যে এমপিদের ছত্রছায়া মাফিয়ারা চলে, এবং মাফিয়া যেই হয় তারা আসলে এমপির শেল্টারের মাঝে থাকে। এই জিনিসগুলো আসলে কমে যাবে, এরকম অনেকগুলো সুবিধা আছে। আপনি যদি স্থানীয় সরকারকে, লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড করতে পারেন এবং যারা হলো গিয়ে এমপি হবেন তাদেরকে আপনি ডেডিকেটেডলি আইন প্রণয়নের জায়গা থেকে আপনি কাজ করাতে পারেন। আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি যে 72 একটা সংবিধান রচিত হয়েছে এবং এই সংবিধানটা বারবার কলুষিত করা হয়েছে, এবং এইটা ইটসেলফ একটা প্রবলেমেটিক সংবিধান। আমি যদি জানি একটু যে ধান ভানতে শিবের গীতের মতো হয়, আমি জাস্ট 1 মিনিট নিব। এই 72-এর সংবিধান যারা তৈরি করছিলেন তারা কারা ছিল? এই গণপরিষদের সদস্য কারা? যারা 70-এর ইলেকশনে নির্বাচিত হয়েছেন। 70-এর ইলেকশনে তারা কাদেরকে নির্বাচিত করছেন? তারা পূর্ব পাকিস্তানের সরকার তৈরি করার জন্য অথবা গ্রেটার পাকিস্তানের যে হলো গিয়া গভর্নমেন্ট তাদের তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে 9 মাসের একটা গণযুদ্ধ হইলো, স্বাধীনতা যুদ্ধ হইলো, স্বাধীনতা সংগ্রাম গেল, 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালো, অসংখ্য ঘটনা ঘটেছে, গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছে। এই যে গোটা বাংলাদেশের মাঝে একটা জনযুদ্ধ হলো, একটা স্বাধীনতা সংগ্রাম হলো, একটা যুদ্ধ হলো, এর কোনো ইম্প্যাক্ট মানুষের মস্তিষ্কে, চিন্তায়, ভাবনায়, তাদের ভোট প্রয়োগের বেঞ্চে পড়তো না? অবশ্যই পড়তো। এই টোটাল জিনিসটাকে অগ্রাহ্য করা হয়েছে, অর্থাৎ 90-এর ভিতরে 70-এর ইলেকশনে যারা পাকিস্তানের চিন্তা ভাবনা করে ভোট দিছে তাদের পরবর্তীতে পুরো 71-এর মধ্যে যে তাদের যেই জার্নিটা গেছে সেই জার্নিটাকে অগ্রাহ্য করা হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমাদের যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, চিন্তা, ভাষা এবং হলো গিয়ে আমরা রাষ্ট্রের যে পরিবর্তন দেখতে চাইছি সেটাকে ইগনোর করা হয়েছে, এবং তাদেরকে দিয়ে আপনি একটা গণপরিষদ গঠন করছেন। ফলত 71-এর যে স্পিরিট, আকাঙ্ক্ষা, চেতনা আমরা যে কথাটা বলি সেটা আসলে 72-এর সংবিধান ধারণ করে বা পরবর্তী গভর্নমেন্টগুলো ধারণ করে না। এই জন্য 71-এর যে চেতনা সেটা একটা বায়বীয় জিনিস হয়েছে, অনেক ক্ষেত্রে সেটাকে দিয়ে আসলে ফ্যাসিজম বা ঘৃণা উৎপাদনের একটা কাজ করা হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধকে আসলে সেভাবে কাজে লাগাতে পারিনি। এখন আমরা আসলে ওই আলাপের দিকে যাচ্ছি। পিআর পদ্ধতির ভালো দিকটা কি, খারাপ দিকটা কি? পিআর পদ্ধতির যেই দিকটা বলছেন ভাই, সেইটা আসলে সলভেবল। আমরা লোকাল গভর্নমেন্টের নিয়ে একটা নতুন ভার্সনে নিয়ে আসতে পারি, লোকাল গভর্নমেন্টকে আমরা শক্তিশালী করতে পারি এবং এমপিদের কাজটাকে আমরা নির্দিষ্ট করে দিতে পারি। এর মাঝে আমরা আপার হাউস, লোয়ার হাউস দেখছি, ফলত এই জিনিসটা আসলে ব্যালেন্স করা যায়। সমস্যা যেখানে সেটা হলো গিয়ে গভর্নমেন্ট আসলে আনস্টেবল হবে। গভর্নমেন্টের ভিতরে একক আসলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আপনি বলবেন যে এখানের ভিতরে এক সময়ের ভিতরে আওয়ামী লীগ বিএনপি একদম সমানে সমানে টক্কর দিতে দিচ্ছে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ এখন একটা পতিত স্বৈরাচার হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করতেছে না। বাট স্টিল দেখা যাবে যে কোনো রাজনৈতিক দল 50% ভোট পাবে না। এই ইলেকশনের মাঝে এই জিনিসটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট নেক্সট ইলেকশনে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো, এখান থেকে আমি লিখে দিতে পারি, পরবর্তী ইলেকশনের ভিতরে 50% ভোট কোনো রাজনৈতিক দল পাবে না।
সো ওই সময়ের ভিতরে তার গভর্নমেন্ট করতে হলে জোট করতে হয়, এবং জোট করার ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় অনেক বেশি মাত্রায় বার্গেন, অমুক বলবে যে আমার অমুক মন্ত্রণালয় চ্যানেলে আমি আসবো না, অমুকে বিভিন্ন জিনিস চাওয়া পাওয়া হয়, এবং গভর্নমেন্টটা যখন এই ধরনের আনস্টেবল হয়, আমরা এটার বড় উদাহরণ দেখছি পাকিস্তানে। কোনো গভর্নমেন্ট কিন্তু হলো গিয়ে বেশি দিন টিকতে পারে না, মানে 5 বছর বা তাদের যে পূর্ণ মেয়াদ সেটা শেষ করতে পারে খুব কম দর। এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে একটা গভর্নমেন্টের 5 বছর সাস্টেন করাটা খুব বেশি জরুরি, এবং আমাদের এখানের মানুষজন যারা হলো গিয়ে খুব সহজে না আমরা ভুলে যাই। আপনি চিন্তা করেন যে গত 1 বছরে আগে যেই গণহত্যাটা হইলো, কতজন মানুষ আমরা আজকের দিনে সেই জিনিসটাকে স্মরণ করি, মানে এইটা সংখ্যাটা খুব কম, আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি। এইখানের ভিতরে ফজল ভাই একটা খুব ভালো আসলে একটা আলাপ দিলেন, যে টিভি চ্যানেল থেকে এই আলাপটা হারায় গেছে, যে আওয়ামী আমলে এত এত দুর্নীতি হয়েছে সেই জিনিসটা নাই। আমরা দেখছি যে অমুক জায়গায় গতকালকে একটা নিউজ দেখলাম, যে প্রথম আলো লিড নিউজ করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, এখন যিনি এনসিপিতে আছেন, তিনি এখন এনসিপি হিসেবেই তাকে হলো গিয়ে নিউজটা করা হয়েছে চট্টগ্রামে, তাকে এর আগে আমরা দিয়েছি, অব্যাহতিও দেওয়া হয়েছিল। সেই ছেলেটা কি করেছে, 5 লক্ষ চাঁদা দাবি করেছে, এবং সেটার একটা ফোন রেকর্ড হয়েছে, সেটা ভেরিফাইড হয়েছে কি হয় না আমরা জানি না, এখন পর্যন্ত এটা তদন্তাধীন রয়েছে। এনসিপি সম্ভবত আমরা যতটুকু জানি যে একটা শোকজ লেটার দিয়েছে বা দিবে, তার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, আমরা যতটুকু কথাবার্তা বলেছি। কিন্তু এইটা এই প্রথম আলো লিড নিউজ লাস্ট এত বছরের ভিতরে এতগুলা হলো গিয়ে, এবং প্রত্যেকটা চ্যানেল আমরা দেখি যে প্রথম আলো যে জিনিসটা করে বাকি নিউজ চ্যানেলগুলো বা মিডিয়াটা এটা ফলো করে, এটা তো একটা টেন্ডেন্সি আছে, একটা ট্রেডিশন আছে। বাট এখানের ভিতরে কি মাত্র 5 লাখ বা 10 লাখ টাকা লুটপাট হচ্ছে? আওয়ামী আমলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে, এই টাকার হিসাব কিতাব কই, কতদিন এই হিসাব কিতাব চাওয়া হয়েছে? এইটা আসলে আনা হয় না এই জিনিসটা, তাই বলে এখন 5 লাখ রে আপনি জাস্টিফাই করেন। আমি জাস্টিফাই করতেছি না, আমি ব্যাপারটা জাস্টিফাই করতেছি না। এই সময় 5000 কোটি টাকা চুরি হওয়ার পরেও এই পত্রপত্রিকাগুলো লিড নিউজ কখনো লিড নিউজে নেয় না, আমি এটাকে জাস্টিফাই করছি না, আমি এই কথাটা বলতেছি যে আপনি কোন জিনিসটাকে লিড নিউজ বানাবেন, এইটা একটা বড় জিনিস। আপনি অ্যাটেনশনটাকে কোন জায়গার মাঝে দিচ্ছেন, 5 লক্ষ টাকার দুর্নীতিকে আপনি আসলে বেশি ফোকাস করবেন নাকি এই মুহূর্তে না ইন্টেনশন? প্রথম আলোর জায়গা বলি না, প্রথম আলো এই জিনিসটা নিউজ করেছে, আমি বলতেছি অন্যান্য সকল মিডিয়া চ্যানেলে আসলে এই জিনিসটা করেছে, আমি প্রথম আলোর উদাহরণ দিয়েছি ইম্প্যাক্টের জায়গাটা বোঝানোর জন্য। সো আপনি এই 5 লক্ষ টাকার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটা তদন্তাধীন থাকবে, সেটা প্রমাণিত হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, সেই দিকে ফোকাস করা উচিত, নাকি রাষ্ট্রের মাঝে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন চলতেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হলো গিয়ে এখনো নানাবিধ ষড়যন্ত্র চলতেছে, পাশের দেশ ইন্ডিয়ার থেকে হলো গিয়ে দিল্লিতে বসে বসে বিভিন্ন ধরনের কুটচাল চালা হচ্ছে, লাস্ট 15 বছর 17 বছরের ভিতরে দেশটাকে একদম ফাঁকা বানায় ফেলছে, ফাঁপা বানায় ফেলা হয়েছে। সেই দুর্নীতি রিপোর্টগুলো একটা গণহত্যা হলো সেটার বিচার নিয়ে আপনারা আপডেট দেখি না কেন? নিউজ মিডিয়াগুলো আসলে কোন জিনিসটা দেখাইতে চাচ্ছে? যারা হলো গিয়ে বিপ্লবের পক্ষের শক্তি, তাদেরকে নানাবিধভাবে বিতর্ক করার নানাবিধভাবে চেষ্টা করা হচ্ছে, এবং এইগুলোর মাধ্যমে না ইলেকশনকে জটিল করে ফেলা হয়েছে। নির্বাচন সবগুলো তো আলটিমেটলি আমাদের একটা আসলে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাইতে হবে, এইটা একদম খুব বেসিক। বিএনপি ভালো হোক বা বিএনপি খারাপ হোক, জামাত ভালো হোক জামাত খারাপ হোক, এনসিপি ভালো হোক বা এনসিপি খারাপ হোক, যে কোনো রাজনৈতিক দল যে ভালো সে যে খারাপ, আমাদের একটা ডেমোক্রেটিক যে একটা জাম্প, এই যে জাম্পের দিতে হবে। আমরা এরকম একটা হলো ইন্টারিম গভর্নমেন্টের মাঝে বেশি দিন থাকতে পারবো না, এই গভর্নমেন্ট আসলে স্টেবল না, এবং মাঠে যখন আপনার পলিটিক্যাল ফোর্স না থাকে তখন আমরা দেখতে পাচ্ছি যে নানাবিধ ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। এই মুহূর্তে আজকে যদি বিএনপির কোনো একজন ক্ষমতার ফলে তারা যদি কোনো একটা অপরাধ করে ফেলে, তখন আমরা কিন্তু বিএনপিকেও পুরোদমে এই জিনিসটাকে নিয়ে চার্জ করতে পারি না, বিকজ অফ তারা তখন বলে যে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো বিএনপির না। ফলত আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট চাই। টোটাল যে একটা চলতেছে, একটা ইকোসিস্টেম, নতুন একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে হাসিনা পরবর্তী সময়ে, পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানকার একটা ইকোনমিক ইকোসিস্টেম তৈরি হয়, সেই ইকোসিস্টেমের মধ্যে দিয়ে লুটপাট করে খাওয়া হয়, একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে। সেই ইকোসিস্টেমটাকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে, সেটার জবাবদিহিতার পরিস্থিতিটা কি, সেই জিনিসটা আমরা জানি না। আমাদের এখন একটা নির্বাচনের দিকে যাইতে হবে, সেই নির্বাচনের নিয়ে কোন ভার্সনে হবে, কিভাবে হবে, সেটা নিয়ে বার্গেইন আছে। তবে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের এবং সকল স্টেক হোল্ডার এখানে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। এই ছাড় দেওয়ার মানসিকতাটা জরুরি। একটা ঐক্য কখন আসে? ঐক্য আসলে ছাড় দেওয়ার মধ্যে দিয়ে আসে। আপনি যখন ঘর থেকে নিয়ত করেই যাবেন যে দেখায় দিব, এই দেখা দেওয়ার নিয়ত করে আপনি কোনোদিন ঐক্য দিতে পারবেন না। 5 আগস্ট পরবর্তী সময় একটা কারণ হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করছে যে আমরা দেখায় দিব। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা পরবর্তীতে এনসিপি করছেন, তারা করছে এই দেখায় দিব, আমরা তো অভ্যুত্থান করছি। আরেকজন আইসা বলতেছে যে
আমরা হলাম দেশের সব থেকে বড় রাজনৈতিক দল, আমরা দেখাই দিব। আরেক দল যা বলতেছে আমাদের ইসলামিক ফোর্স আছে, আমাদের চিন্তা চেতনা ভালো, আমরা প্রশাসন ভালোভাবে দখল করছি, আমরা দেখা দেবো। এই যে সবাই দেখায় দেয় এবং সবাই মনে করে যে সে হিরো বাকিরা জিরো, এইটা একটা প্রবলেমেটিক। আপনি যখন নিয়ত করে যাবেন বাসা থেকে আমি ছাড় দিব এবং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, আপনার পক্ষে আসলে সব জিনিস ডিল করে আসা সোজা। ইলেকশনের দিকে যাইতে হবে, আমার মনে করি না যে ইলেকশন দেরি করা খুব একটা ভালো কাজ। এই জিনিসটা হ্যাঁ, ইলেকশন হইতে হবে, হবে না কেন, হইতে হবে। যেই টাইমলাইন দিতে হবে সেই টাইমলাইনের ভিতরে করতে হবে এবং এই টাইমলাইনের ভিতর থেকেই সকল রাজনৈতিক দলকে হেল্প করতে হবে যাতে এই টাইমলাইনের ভিতরে করতে হয়। রাজনৈতিক দলগুলো যদি হেল্প না করে, এই ইন্টারিম গভর্নমেন্ট তো পুরোপুরি ভাবে হলো রাজনৈতিক দলের মতামতের উপর ডিপেন্ড করে। এনসিপি এটা মনে করে নাকি এনসিপি জবাব দিবে? এনসিপির সাথে যদি একটু কানেকশন আছে, আমরা জানি যে এনসিপি চায় আরো সময়। না, আমি এই জিনিসটা না, এনসিপি শুরু থেকে আরো আগে বলেছে যে তাদের যদি নির্বাচন খুব দ্রুততম সময় দিতে হয়, আরও আগে দেওয়া হয় ফেব্রুয়ারি, তাদের কোনো প্রবলেম নাই। তবে তাদের কিছু শর্ত রয়েছে সংস্কারের জায়গা থেকে, এবং আমরাও মোটা দাগে এই জায়গা থেকে একমত। আমরা একটা কথা বলেছিলাম যে নির্বাচনী যে গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের হাতে আমরা সংস্কার ছেড়ে দেবো না। কারণ আমরা দেখছিলাম যে 90-এর মাঝে 90-91 অভ্যুত্থান হলো, তার পরবর্তী সময় 3টা আলাদা আলাদা জোট 3টা রূপরেখা দিল। সেই 3 জোটের রূপরেখা পরবর্তী সময় বলা হচ্ছে যে ইলেক্টেড গভর্নমেন্ট বাস্তবায়ন করবে, কিচ্ছু করে না। আমরা যদি একইভাবে দেখতে পাই, ওই সময় কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আবার মোটা দাগে ধরে নেওয়া হচ্ছে বা পারিপার্শ্বিক যে আলাপটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে। সো বিএনপি যদি আবার ক্ষমতায় গিয়ে এই বিট্রেটা করবে না, আমরা এই জিনিসটা নিশ্চয়তা কিভাবে দিতে পারি? সো আমরা আসলে এই জিনিসটা ছাড়তে চাই না। আমরা বলতে চাই একটা গণভোট হোক, জনগণ রায় দেখ তারা সংস্কার চায় কি চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাংলাদেশের জনগণ তো আর বোকা না, যারা হাসিনাকে সরাইতে পারে, যারা খালি হাতে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াইতে পারে পৃথিবীর কোনো দেশে লাস্ট আমরা বলি যে ফিউ ডিকেডসে এই লেভেলের উইদাউট ফিলিস্তিন, প্যালেস্টাইন ব্যতীত কোথাও খালি হাতে অস্ত্রের মুখোমুখি কেউ দাঁড়ায় আসলে জয় নিয়ে আসে নাই। এইটা বাংলাদেশ নিয়ে আসছে। সো এই দেশের মানুষ, যে আমরা কোট অ্যান্ড কোট করে লোকাল ভাষায় যেটা বলি ভোদাই না তো আসলে। সো এরা তো জানে কোনটা ভালো কোনটা খারাপ। সো তাদেরকে এই জিনিসটা করার সুযোগ দিতে হবে, 1 নম্বর। এবং 2 নম্বর বলবো যে পিআর পদ্ধতি, আমি ব্যক্তিগতভাবে যদি আমার জায়গা থেকে বলি, এটা আমি আমার ব্যানার থেকে বলতেছি না, সংগঠনের জায়গা থেকে বলতেছি না, আমার মনে হয় নিম্নকক্ষে এই মুহূর্তে বাংলাদেশে পিআরের বাস্তবতাটা নাই, এই মুহূর্তে পিআর দেওয়াটা উচিত না। উচ্চকক্ষে পিআর করতে হবে এবং পিআরের মধ্যে দিয়ে সবার রেপ্রেজেন্টেশনটা রাখতে হবে। ভবিষ্যতে নেক্সট গভর্নমেন্টে বা পরবর্তী সময়ের ভিতরে পিআর পদ্ধতি আসতে পারে, সেটা কোন ভার্সনে হবে এবং সেটা ধীরে ধীরে আমাদের আসলে ওই দিকের ভিতরে যাইতে হবে। বাট এই নেক্সট ইলেকশনের ভিতরে আমাদের নিম্নকক্ষে মোটেও পিআর দেওয়ার সুযোগ নাই এবং উচ্চকক্ষে অবশ্যই পিআর দিতে হবে। দ্যাটস ইট। আপনাকে অনেক ধন্যবাদ।